আমেরিকা এবং ইসরায়েলের যে ভালোবাসা, এই ভালোবাসার কাছে শাহজাহান, মমতাজ, লায়লা, মজনু এরা কোনো কিছুই না। শুধু গত ১ বছরেই আমেরিকা ইসরায়েলকে $18 বিলিয়ন মিলিটারি এইড দিছে, যেটা বাংলাদেশের রিজার্ভের অলমোস্ট সমান। এবং ১ বছরে এত টাকা মিলিটারি এইড হিসাবে আরেকটা দেশ থেকে একটা দেশ পাইছে, এই জিনিস পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। প্রশ্ন হলো, পৃথিবীর বেশিরভাগ দেশ ইসরায়েলকে এত হেট করলেও আমেরিকা কেন ইসরায়েলের জন্য এত পাগল? এই ভালোবাসা শুরু হইলো কিভাবে? এই বন্ধুত্বের রহস্য কি? আজকে আমরা বোঝার চেষ্টা করবো এই বন্ধুত্বের রহস্য। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। চলুন শুরু করা যাক। 1948 সালের মে মাসের 14 তারিখে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান একটা রেকর্ড করেন। রেকর্ডটা কি? উনি ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেন। এখন একটা দেশের আরেকটা দেশকে স্বীকৃতি দেওয়া তো কোনো রেকর্ড না। আমেরিকা তো বাংলাদেশকেও স্বীকৃতি দিছিল 1972 সালের এপ্রিল মাসে। ট্রুম্যানের ক্ষেত্রে এটা রেকর্ড, কারণ ট্রুম্যান ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দিছে মাত্র 11 মিনিটের মধ্যে। মজার ব্যাপার কি দেখেন, ট্রুম্যান 11 মিনিটের মধ্যে স্বীকৃতি দিল, তার মাত্র 2.5 দিন পর রাশিয়া স্বীকৃতি দিছে ইসরায়েলকে। জিনিসটা আপনি দেখেন, আমেরিকা এবং রাশিয়া দুইটা একজনের শত্রু দেশ, কিন্তু দুই দেশই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য লাফালাফি করতেছে যে কে কার আগে স্বীকৃতি দিবে। প্রেসিডেন্ট ট্রুম্যানকে পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এত তাড়াহুড়া করে মাত্র 11 মিনিটের মধ্যে কেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে হলো, এবং উনি বেশ অনেস্ট একটা অ্যান্সার দিছিল, এবং এই অনেস্টি ব্যাপারটা আমার ভালো লাগছে। But don't think that decision to recognize Israel is an easy one. I had to make a compromise with the Arabs and divide Palestine. The Jews wanted to chase all the Arabs into the Tigris and Euphrates River, and the Arabs wanted to chase all the Jews into the Red Sea. And what I was trying to do was to find a homeland for the Jews and still be just with the Arabs. উনি 3টা কারণ বলছিল। প্রথম কারণ হলো সিম্প্যাথি। আপনারা সবাই হলোকাস্টের ব্যাপারটা জানেন যে প্রায় 60 লাখ ইহুদি মারা গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 থেকে 1945 সালের মধ্যে। এবং হলোকাস্টের এই ব্যাপারটা, ইহুদি মারা যাওয়ার ব্যাপারটা যখন শেষ হয়, তখন পুরো পৃথিবীতে একটা সেন্টিমেন্ট কাজ করতেছে, যেটা একটা লজিক্যাল সেন্টিমেন্ট, যে ইহুদিদের উপরে অনেক অবিচার হয়েছে। এবং তখন প্রো ইহুদি কাজকর্ম অনেক বেশি হাইলাইটেড হচ্ছিল সমাজে। এবং ট্রুম্যান তো দিন শেষে একজন পলিটিশিয়ান, উনি আমেরিকায় পলিটিক্স করতেছে। আমেরিকার সাধারণ জনগণ আসলে ওইটাই চাচ্ছিল যেটা উনি করছে, এবং উনি ওই ব্যাপারটাই ব্যাখ্যা করছে যে আমার ভোট ব্যাংক আছে আমেরিকায়, আমার ভোট ব্যাংক এটাই চায়। গত এই কয়দিনে অনেক খারাপ হয়েছে ইহুদিদের সাথে। আমার ভোট ব্যাংক যদি আরবের মানুষ হইতো, তাহলে ওনারা যা চাইতো আমি তাই করতাম। আমার ভোট ব্যাংক যেহেতু এই যে ইহুদিদের সাপোর্ট করা মানুষজন, তাদের সাথে সিম্প্যাথি দেখানো মানুষজন, এরা যা চাইছে আমি তাই করছি। আরেকটা ছোট্ট কারণ ছিল ডেমোক্রেসি। আপনারা জানেন যে আমেরিকা সবসময় ডেমোক্রেসির একদম পাওয়ার হাউস, ডেমোক্রেসি রক্ষা করার দায়িত্ব নেয় ওরা। মিডল ইস্টে ওই সময় এবং এখন অনেকাংশে আপনারা দেখবেন যে ডেমোক্রেসি ব্যাপারটা অত চলে না, এবং ইসরায়েলি ওই সময় একমাত্র দেশ ছিল যেটা ডেমোক্রেটিক একটা দেশ হিসেবে আবির্ভাব ঘটাইছিল। এবং আমেরিকা যেহেতু ডেমোক্রেসিকে সাপোর্ট দিতেছে, ওটাকে ওরা একটা কারণ হিসেবে দেখাইছিল যে হ্যাঁ, এই কারণে আমরা তাড়াতাড়ি ওদের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছি, কারণ ওই অঞ্চলটার মধ্যে একটাই যেটা একটা ডেমোক্রেটিক দেশ। তো আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দিল, কিন্তু ভালোবাসা কিন্তু এখনো শুরু হয়নি। ইনফ্যাক্ট স্বীকৃতি দেওয়ার প্রথম 10 বছর ইসরায়েলকে আমেরিকা কোনো ধরনের সাহায্য করেই নেই বলা যায়। আমেরিকার ওই সময় পুরা ফোকাস ছিল যে কোল্ড ওয়ার শুরু হচ্ছে, কোল্ড ওয়ার চলতেছে, সোভিয়েত ইউনিয়নকে কিভাবে কোল্ড ওয়ারে পরাজিত করা যায়। ওই সময়ে আপনারা অবাক হবেন আজকে জানলে যে আমেরিকা কিন্তু ইসরায়েলকে অস্ত্র বেচত না। ইসরায়েলের যে ফার্স্ট অস্ত্রশস্ত্র, ওগুলো কিন্তু ইসরায়েল ফ্রান্স থেকে কিনছিল। এই সব কিছু বদলায় যায় যখন 1967 সালের 6 দিনের যুদ্ধটা হয়। 67 যুদ্ধ নিয়ে আপনারা সবাই মোটামুটি জানেন। ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়। এক পাশে ছিল ইসরায়েল, অন্য পাশে ইজিপ্ট, জর্ডান এবং সিরিয়া। এই যুদ্ধে ইসরায়েল জিতে, এবং বেশ কনভিনসিংলি জিতে। এবং কেউ আশা করেনি ওই সময়ে যে একটা দেশ, যে দেশ মাত্র হয়েছে রিলেটিভলি স্পিকিং, এতগুলো আরব দেশের সাথে এগেইনস্টে একা যুদ্ধ করে জিতবে। এই পয়েন্টটা থেকে মূলত আমেরিকার ইসরায়েলের প্রতি ভালোবাসার সূচনা। এই সময়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আরব দেশগুলোর বেশ ভালো সম্পর্ক, এবং সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার খারাপ সম্পর্ক। সো আমার শত্রুর শত্রু আমার বন্ধু, ওইরকম একটা ফিলোসফি ফলো করে মূলত আমেরিকা ইসরায়েলের কাছে যায়, যে বলে যে তুমি আমার বন্ধু হবা নাকি। ইসরায়েলও দেখে যে আমি একটা ছোট্ট দেশ, আমি আছি খুব একটা স্ট্র্যাটেজিক লোকেশনের ভিতরে, আমার আশপাশে সব আরব দেশ আমাকে হেট করে, মাত্রই কয়েকজনের সাথে যুদ্ধ করছি। আমার যদি একটা বড় নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে, রাশিয়া তো আমার বন্ধু হবে না, কারণ রাশিয়া তো আরবদের বন্ধু হয়ে গেছে। আমার যদি একটা নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে, আমার খুব বড় বিপদ হবে। ইসরায়েল ইমিডিয়েটলি রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি বন্ধু হইতে রাজি, চলো ফ্রেন্ডশিপ করি। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা শুরু করে। ইসরায়েল বলে আমি আর ফ্রান্সের থেকে অস্ত্র কিনবো না, এখন আমি আমার নতুন বন্ধু আসছে ওর কাছ থেকে অস্ত্র কিনবো, এবং ওদের বন্ধুত্ব অফিসিয়ালি শুরু হয়ে যায়। হেনরি কিসিঞ্জার, আপনার নামটা চিনেন, ওই যে তলাবিহীন ঝুড়িওয়ালা লোক, এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল হইল গিয়ে নিক্সন। এই দুইজন মিলে মূলত ইসরায়েলের সাথে আমেরিকার বন্ধুত্বটা পাকাপোক্ত করে। আপনি যদি আমেরিকার পিওভি থেকে দেখেন, পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে অ্যাকচুয়ালি আমেরিকার জন্য এটা স্ট্র্যাটেজিক্যালি রাইট মুভি বলেই মনে হয়, কারণ ওই অঞ্চলে আমেরিকার একটা এলাই দরকার ছিল, যে এই এলাই তার কথা শুনবে। বাকি দেশগুলোর তো আসলে কথা শোনার
দরকারও নেই, তারা অনেক পাওয়ারফুল দেশ, আবার শুনতেও না কারণ সোভিয়েত প্রভাবে। একটা দেশই ছিল যে দেশ নতুন, যে দেশ বিপদের মধ্যে ছিল, যে দেশের একটা বন্ধু দরকার, সব দিক থেকে অ্যাকচুয়ালি মিলে গেছিল এবং এই ইসরায়েল আমেরিকার বন্ধুত্বটা না হওয়াটাই অবাক হওয়ার ব্যাপার হইতো। এরপরে 1973 বা 1974 একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দেয় ওই যুদ্ধ থেকে বাঁচার জন্য, এবং তারপরে 1978 সালে আমেরিকা যে একটা ডিল করে, এই ডিলটাকে আমরা বলবো বড় ভাই ডিল। বড় ভাই ডিলটা কি, ও ইসরায়েলের কাছে যায় এবং ও ইজিপ্টের কাছে যায়। জিমি কার্টার ছিল তখন প্রেসিডেন্ট, এবং এই দুই দেশের কাছে যায়। আমেরিকা বলে যে ভাই তোমরা দুইজনই ভালো, তোমাদের মধ্যে মারামারি করার দরকার নেই, আমি ইসরায়েলকে বছরে $3 বিলিয়ন দিব এবং আমি ইজিপ্টকে বছরে $2 বিলিয়ন দিব। বদলে তোমরা দুইটা জিনিস করবা। 1 নম্বর জিনিস, নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবা না, এবং 2 নম্বর জিনিস, আমি যখন যা বলবো শুনবা। দুই দেশই রাজি হয়ে যায়, এবং এই যে আমেরিকা ইসরায়েলকে টাকা দেওয়া শুরু করলো, এই টাকা দেওয়া কখনো আর থামে নাই। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে এটা কেমন ভালোবাসা, এই ভালোবাসা কি শুধু টাকা দিয়েই সীমিত? আমেরিকা কি ইসরায়েলকে খালি টাকাই দিতে থাকবে? ভালোবাসার একটা গোল্ড ডিগিং টাইপ সম্পর্ক হয়ে গেল, ভালোবাসা হইল না? ব্যাপারটা তা না, ব্যাপারটা আসলে এর থেকে আর একটু ডিপ। আমেরিকা এবং ইসরায়েল 1985 সালে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুরু করে। আমেরিকার প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা। এর আগে আমেরিকা কারোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নাই। এবং কয়দিন আগে আপনারা দেখলেন না যে ডোনাল্ড ট্রাম্প একটা খাতা দিয়ে সবাইকে দেখাইলো যে এর বিরুদ্ধে ট্যারিফ এত%, ওর বিরুদ্ধে এত%, এর বিরুদ্ধে 40-30 ইত্যাদি। ইসরায়েলের নাম কিন্তু নাই, কারণ ইসরায়েল থেকে আমেরিকায় কোনো পণ্য পাঠাইতে বা আমেরিকার থেকে ইসরায়েলে কোনো পণ্য পাঠাইতে 0 ট্যারিফ, কোনো টাকা পয়সা খরচ হয় না ট্যাক্স হিসেবে। এখানেই একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। এই ফ্রি করে আমেরিকার যে লাভ হয় নাই এমন না, এটা খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট একটা মুভ ছিল। কারণ আপনারা এই ব্যাপারটা, আমরা ইসরায়েলকে যতই হেট করি, আমাদের এটা অ্যাগ্রি করতে হবে যে ইসরায়েল অ্যাকচুয়ালি বেশ স্মার্ট একটা দেশ। এবং এই যে স্মার্ট একটা দেশ, ইসরায়েল 3টা কারণে বিখ্যাত ছিল ওই সময়। 1 নম্বর হল গিয়ে ইন্টেলিজেন্স, মোসাদ অনেক স্ট্রং একটা ইন্টেলিজেন্স ছিল। 2nd মেডিকেল ইকুইপমেন্ট, এবং 3rd টেকনোলজি। এই 3টা ব্যাপারে ইসরায়েল পুরো দুনিয়ার বেস্টদের মধ্যে একজন ছিল। আপনার যত বড় শত্রুই হোক, আপনার শত্রুর শক্তিমত্তা সম্পর্কে তো আপনার জানতে হবে, তাই না? সো বেশ স্ট্রং ছিল। আমেরিকা এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করলো, এতে করে ইসরায়েলের তো লাভ হইছেই, আমেরিকারও অনেক লাভ হয়েছে, কারণ ইসরায়েলের অনেক ট্যালেন্ট আমেরিকায় যাওয়া শুরু করছে, ইসরায়েলের অনেক প্রযুক্তি আমেরিকায় যাওয়া শুরু করছে। এবং বলা হয় বর্তমানে আমেরিকার 3 থেকে 4 লাখ জবের ডিরেক্ট কারণ হইল এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা যদি না থাকে, মূলত ইসরায়েল আমেরিকায় 4 লাখ কর্মসংস্থান সৃষ্টি করছে। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চলে যায়, 4 লাখ কর্মসংস্থান নাই হয়ে যাবে। আরেকটা বড় কারণ যে কারণে আমেরিকা ইসরায়েলকে অনেক ভালোবাসে, সেটা হলো ইসরায়েলের এইপ্যাক লবিং, দ্য আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই কমিটিটাকে ফরচুন ম্যাগাজিন বলছিল পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লবিং কমিটিগুলোর একটা। প্রত্যেক বছর যখন এদের ইভেন্ট হয়, ওই যে বছর শেষে হয় না পিকনিক টাইপ জিনিসপত্র, এমন কোনো কংগ্রেসম্যান নাই আমেরিকান যে এই পিকনিকে অ্যাটেন্ড করে না। অলমোস্ট সবাইকে লবিং করে কিনে ফেলছে এই ইসরায়েলি প্রো গোষ্ঠীটা। শুধু তাই না, ইসরায়েল এমন ইন্টারেস্টিং কাজ করছে আমেরিকানদের কনভিন্স করার জন্য, যেগুলো আপনি না শুনলে বিশ্বাস করবেন না। যেমন ইসরায়েল একদম শুরুর দিকে বুঝে গিয়েছিল যে মানুষকে কনভিন্স করার সবচেয়ে বড় উপায়গুলোর একটা হলো মিডিয়া ন্যারেটিভ কন্ট্রোল করা। হলিউডের সবচেয়ে বড় 10টা প্রোডাকশন হাউসের 8টা ইসরায়েলি মালিকানায় চলে গেছিল একটা সময়ে, এবং যেগুলো মালিকানায় যায়ও নাই, ওগুলাও যখন সিনেমা প্রডিউস করতে আসতো, সাধারণত এই সিনেমাগুলো ফান্ড করতো ইসরায়েলি মানুষজন এবং ন্যারেটিভ ঢোকানোর চেষ্টা করতো। আপনারা জানেন নাকি জানি না, বেশ ইন্টারেস্টিং একটা সাইড নোট, এটা এই কাহিনীর সাথে রেলেভেন্ট না। প্রথম যে টাইটানিক মুভিটা বের হয়েছিল, যেটা জনপ্রিয় টাইটানিক মুভি, ওইটা না, তার আগেও আরেকটা টাইটানিক মুভি বের হয়েছিল 1940-এর আশপাশে, আপনারা ইউটিউবে পাবেন। ওই টাইটানিক মুভিটা কিন্তু হিটলারের ফান্ড করা ছিল, নাৎজি পার্টি ফান্ড করছিল এটা। এবং ওই টাইটানিকটা যদি আপনি দেখেন, ওই টাইটানিকটার থিমটা হলো যে টাইটানিক ডুবে যাচ্ছে, নাৎজি বাহিনী চেষ্টা করতেছে টাইটানিক যেন না ডুবে, এবং ওদেরকে হিরো হিসেবে দেখানো হয়েছে ওই পুরো সিনেমাটার ভিতরে। একটা প্রোপাগান্ডা টাইপ সিনেমা ছিল। তো এই কাহিনীটা আমার হঠাৎ মনে পড়ে গেল, কারণ ইসরায়েল এই সেম জিনিস আরও অনেক বেশি যত্ন করে 40 বছর ধরে করছে, যেই কারণে আমেরিকান মানুষের মধ্যে, আমেরিকান গভর্নমেন্টের মধ্যে, আমেরিকান পলিসি মেকারদের মধ্যে প্রো ইসরায়েল যে মেন্টালিটি, এটা একদম ছোটবেলা থেকে আসছে। এটা খুব সহজে আপনি সরাইতে পারবেন না। মজার ব্যাপার কি জানেন, ইসরায়েল এখন এই সেম জিনিস ইনফ্লুয়েন্সার দিয়ে করতেছে। অক্টোবরের যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকটার পরে দেখা গেছে যে টুইটারে 4 মিলিয়ন ইমপ্রেশন কিনেছে ইসরায়েল নিজেদের ন্যারেটিভ প্রমোট করার জন্য। ডিজিটাল অ্যাম্বাসেডর ইন্টার্নশিপ প্রোগ্রাম বলে একটা বিষয় আছে ইসরায়েলের, যেখানে কলেজের এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওরা $1000 দেয়, বদলে বলা হয় যে আমাদের কিছু ন্যারেটিভ আছে, এই 8টা ব্যাপার আছে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তোমাদের এই 8টা ব্যাপার প্রতিষ্ঠা করতে হেল্প করতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত কিছু করার পরেও, এত চেষ্টা করার পরেও ইসরায়েলের প্রতি মানুষের সহমর্মিতা কিন্তু আমেরিকায় কমতেছে। আপনি যদি 30 বছর আগেও পোল করতেন, আপনি দেখতেন 90% মানুষ আমেরিকায় ইসরায়েলকে সাপোর্ট করে। বাট এখনকার পোলগুলায় আমরা প্রত্যেকটায় দেখতে পাচ্ছি 50%,
45%, 52%, 53% এরকম। আপনি 10 বছর আগে এটা কল্পনাও করতে পারতেন না যে আমেরিকার মাটিতে আমেরিকার ইউনিভার্সিটি স্টুডেন্টরা ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট করবে, বাট এই জিনিস এখন অহরহ হচ্ছে। কিন্তু প্রবলেম হলো সরকারি হর্তাকর্তারা যারা পলিসি মেকার তারা এখনো সেই ইসরায়েলের প্রতি ভালোবাসা রেখে দিয়েছে। আচ্ছা, ভিডিও শেষ করব, বাট একটা খুবই ইন্টারেস্টিং কাহিনী না বলে শেষ করাটা একদমই উচিত হবে না। সেটা হলো ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, আপনারা কি জানেন যে ইরাকের যে যুদ্ধটা হয়েছিল, আমি তখন অনেক ছোট, ইরাকের যুদ্ধের আগে বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক এক্স্যাক্টলি, আপনারা ভিডিও পাবেন ইউটিউবে, এক্স্যাক্টলি সেম কথা বলছিল যে ইরাকে পারমাণবিক বোমা আছে, আমাদের খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে যদি আমরা পারমাণবিক বোমা সাদ্দাম হোসেন ওই অ্যাঙ্গেল থেকে বাঁচতে চাই। আমেরিকার উচিত ইমিডিয়েটলি অ্যাটাক করা যদি পারমাণবিক বোমা ইরাক বানায় ফেলবে, এরকম সিচুয়েশন না বানাইতে চাই আমরা। যদি আমেরিকা এটা না করে তাহলে আমেরিকা খুব বড় বিপদের মধ্যে পড়বে, ইসরায়েলও খুব বড় বিপদের মধ্যে পড়বে। There is no question whatsoever that Saddam is seeking and is working and is advancing towards the development of nuclear weapons. No question whatsoever. 23 বছর পরে যায় এক্স্যাক্টলি সেম স্ক্রিপ্ট আবার বলছে উনি, কিন্তু ইরাকের জায়গায় এবার ইরান। ইসরায়েলের ইরাক ওয়ারে যে ভূমিকা ছিল এটা অফেন নেগলেক্টেড এবং ওইটা নিয়ে অত কথাবার্তা হয় না। আপনারা আমাকে জানাবেন কমেন্টে, আপনারা যদি চান ওই বিষয়ে একটা ভিডিও বানাই। ভালো থাকেন সবাই, সবার সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।